চট্টগ্রামে ইপিজেড কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টায় ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী। অনিশ্চয়তার মধ্যেই আগামীকাল জুলাই সনদ সই প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা, খালেদা জিয়াকে আমন্ত্রণ। নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ থাকলে সনদ সইয়ে বিএনপির সম্মতি, ৩ শর্ত আরোপ এনসিপির। দুই দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, পাশের হার ৫৮.৮৩, অস্বস্তি শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% বাড়ানোর বার্তা সরকারের, আন্দোলনকারীদের নারাজি, মাঠ না ছাড়ার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগুনে পুড়ছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এর 2টি কারখানা। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান ও নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। তবে এ পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। বেলা 2টার দিকে লাগা আগুন বিকাল 5টার দিকেও ভবনের উপরের 3টি ফ্লোরের মধ্যে ছিল। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় লাগা আগুন তখন পর্যন্ত নিয়ন্ত্রণে চেষ্টা করেও খুব একটা ফল আসেনি। এখন তো অবস্থা বেশি খারাপ, আর নেওয়ানোর কোনো ক্যাপাসিটি নেই। মানে একমাত্র ভবনের কথা বলছি। এখন এখানে বিস্ফোরণের সমস্যা সম্ভবত আছে, কারণ এখানে অনেক কেমিক্যাল আছে, কেমিক্যাল বিস্ফোরণ হতে। সন্ধ্যার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের চারদিকে। আগুন ছড়িয়ে যায় পুরো ভবনের উপর থেকে নিচেও। ভবনে থাকা অ্যাডামস ক্যাপ ও আব্দুল হামিদ টেক্সটাইল কারখানার সবকটি ফ্লোরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ফার্স্ট টাইম আমি দেখি, আমার অফিস থেকে পরে দেখি হালকা হালকা ধোয়া জানাতে বেরোচ্ছে। পরে দেখলাম কিছুক্ষণ 3টার দিকে ফায়ার সার্ভিস আসছে। পরে এখনো তারপরে আস্তে আস্তে আগুন বাড়তে এ পর্যায়ে আসছে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটের কাজে আগুন নিয়ন্ত্রণে না আসায় যোগ দেন নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও। আগুনের তীব্রতা বাড়ায় পাশে থাকা পেনিনসুলা গার্মেন্টসে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন কর্তৃপক্ষ। পিছনে ফ্যাক্টরিটা আগুন ধরছে সে 3-4 ঘন্টা আগে। যদি আমাদের এখান থেকে যদি ফায়ার সার্ভিস এখানে ভিতরে ঢুকে পানিটা সাপোর্ট দিত, তাহলে ওই ফ্যাক্টরির কিছু অংশ সুবিধা হইতো আর আমাদের ফ্যাক্টরিটা সেভ হইতো। এখন তো মনে হচ্ছে আর আমাদের এই ফ্যাক্টরিটা সেভ হবে না, তো কয়েক মিনিটের ভিতরে এটাও জ্বলে যাবে। ফায়ার সার্ভিস জানায় বিল্ডিংয়ের 7ম ও 8ম তলায় কারখানা 2টির স্টোর রুম। সেখানে থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তবে দুপুরের খাবার বিরতির সময় আগুন লাগায় নিচের তলাগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীরা দ্রুত বের হতে পেরেছেন। তাই হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। না, পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিক্যাল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে, আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও সঠিক কোনো ধারণা পাননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম। জুলাই আন্দোলনে অবদান রাখা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়েই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের। এদিকে আদেশ জারি সহ 3টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ঐক্য নয় বরং আরও অনৈক্য তৈরি হবার আশঙ্কা তৈরি হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এরই মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। শুক্রবার জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল রাজনৈতিক দল, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই অনুষ্ঠান।
এদিকে জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করবে না তার দল। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যে আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। বাস্তবায়নের পদ্ধতি সনদে সুস্পষ্ট উল্লেখ না থাকা এবং কয়েকটি দলের উপর অন্তর্বর্তী সরকারের অধিক নির্ভরতার পাশাপাশি মুক্তিযুদ্ধের ভিন্ন বয়ান তৈরিতে একমত নয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমরা দেখলাম বাস্তবায়ন পদ্ধতি সুনির্দিষ্ট না বললেও ফাঁকফোকর রেখে এমনভাবে বলা হলো যে এই পুরো বিষয়টা যে বর্তমান সরকার অথবা আইন যে কোনো আইনি প্রতিষ্ঠান এটা করবে, মানে ডিফেক্টো সরকারের হাতে তুলে দেওয়া হলো যে তুমি তোমার ইচ্ছামতো বাস্তবায়নের জায়গায় তুমি করতে পারবা। আমরা জুলাই মাসে যখন চূড়ান্ত বয়কট করে চলে আসলাম তখন আমরা কিন্তু আমাদের পজিশন জানিয়ে এসেছি, মিডিয়াতেও জানিয়েছি। পরবর্তীতে ওনারা যেটা আমাদেরকে লিখিত দিয়েছিলেন তার প্রেক্ষিতে 24শে আগস্ট লিখিত দিয়ে বলেছিলাম যে এইটা যদি পরিবর্তন না করেন কমিউনিস্ট পার্টি শুধু না আরও অনেকের পক্ষে এইটা এই সনদের সাথে থাকা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরিস্থিতি জুলাই সনদ নিয়ে সৃষ্টি হয়েছে তাতে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে জাতীয় নির্বাচন। এই জায়গাটাতে তো আইদার কনস্টিটিউশনাল ঐকমত্য কমিশনকে কোনো একটা পজিশন নিতে হবে অথবা ডক্টর ইউনূসকে কোনো একটা পজিশন নিতে হবে যে আমরা এইভাবে এটাকে বাস্তবায়ন করব। সেইটা না করে এরকম রাখলে এটা তো রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এবং আমার ধারণা আমরা সেই ঝামেলার দিকেই যাচ্ছি। মানে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে। আপনি যদি বলে দেন যে সব কিছুই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে, ঠিক আছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে এবং তারপরে তারা এখন দেখা যাচ্ছে যেটা তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না। তো যখন না পারছেন তো তখন তো হচ্ছে গিয়ে সরকারকে স্টেপ ইন করতে হবে, সরকারকে তো হচ্ছে গিয়ে সেই দায়িত্বটা নিতে হবে। সিপিবির মতো আরো 4টি বামধারার রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। বক্তব্য সেটার তো কোনো রিফ্লেকশন এখানে হচ্ছে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও মনির হায়দার এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তারের সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রণ জানাতে বৃহস্পতিবার রাত 8টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যান প্রতিনিধি দল। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। নোট অফ ডিসেন্টগুলো জুলাই সনদে লিপিবদ্ধ হলে বিএনপি অবশ্যই সনদে স্বাক্ষর করবে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেন তিনি। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলায় পথসভায় কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, গণভোট মেনে নিয়েছে তার দল। এর আগে সকালে বেগুনবাড়ি ইউনিয়নবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়, অথচ কিছু দল নির্বাচন পেছানোর পায়তারা করছে। বলেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি। আমরা কিন্তু সেই কথা বলিনি। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেইনি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচনের দিন এই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি।
আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন, একটু টেনশন থাকা ভালো। মতবিরোধ থাকলেও আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদী জাতীয় ঐক্যমত্য কমিশন। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব আগামী 31 অক্টোবরের মধ্যে দিবে কমিশন। পরবর্তীতেও জুলাই সনদে স্বাক্ষর করা যাবে বলে জানান তিনি। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। নানা চড়াই উতরাই পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের এলডি ভবনে সংবাদ সম্মেলন করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, কমিশনের মেয়াদকালেই জুলাই সনদের পূর্ণাঙ্গ সুপারিশের পাশাপাশি এটির আইনি রূপ দিতেই কাজ করছে কমিশন। সকলকে আমন্ত্রণ জানিয়েছি, সকলে প্রক্রিয়ায় ছিলেন, সেই বিবেচনার থেকেই আমরা এখনো মনে করি যে সকলে অংশগ্রহণ করে স্বাক্ষর করবে। যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন শরিক হিসেবে, তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়। কমিশনের সহসভাপতি বলেন, যারা 24 জুলাইয়ে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি সম্মিলিত দায় এই জুলাই সনদ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি। আমরা যে দায়বদ্ধ, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের কাছে আমাদের দায়। জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টাও। জুলাই সনদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমন্ত্রিত থাকবেন। এছাড়াও আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম এবং এই জুলাই সনদ আসলে আমাদেরকে কি দিবে। এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। স্বাক্ষর অনুষ্ঠানটা যেন আমাদের জন্য আমাদের স্মৃতিতে যেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহারকে সমর্থন করে না, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে দীর্ঘদিন ইসলাম বিরোধী আওয়ামী লীগ সরকার ছিল, তাদের পতন হয়েছে। রাজনৈতিক দলের সাথে ইসলাম লেখা থাকলেই ইসলামের মালিক হওয়া যায় না। তিনি বলেন, নির্বাচনের আগে কোনো দল লেবাস পরিবর্তন করছে। দলীয় উদ্দেশ্য হাসিল ও ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ব্যবহার বন্ধ করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে। তাদের ত্যাগে পুষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তায় শক্তি পেয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারেক রহমান বলেন, বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি ধানের শস্যকণায় আছে তাদের সহনশীলতার গল্প এবং সবার সম্মিলিত ভবিষ্যতের বীজ। তারেক রহমান বলেন, বিএনপি 20,000 কিলোমিটার নদী খাল পুনরুদ্ধার, সম্প্রদায় ভিত্তিক সেচ ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারেজ নির্মাণের লক্ষ্য নিয়েছে, যাতে নদীতে পানি প্রবাহ সুরক্ষিত থাকে। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সরকার, কৃষক, উদ্যোক্তা ও সম্প্রদায়ের অংশীদারিত্বের মাধ্যমে সত্যিকারের খাদ্য নিরাপত্তা গড়ে ওঠে, হাতে হাত রেখে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলে। তিনি বলেন, বাংলাদেশের শক্তি সব সময় মাটি পর্যন্ত তার হাতে ছিল। জাতির ভবিষ্যৎ গঠন করতে
একই হাতকে ক্ষমতায়ন করবে বিএনপি। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডিয়ান হাইকমিশনারের সাথে পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার মিস ডেবরা বয়েজ ও পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের আমিরের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারে পাশ করেছে 58.83% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। গতবারের চেয়ে এবারে পাশের হার কমেছে 19%। জিপিএ 5ও নেমেছে অর্ধেকে। রেজাল্টের এই বিপর্যয় অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। গোড়া শক্ত না হওয়ায় ফলাফলে ধস নেমেছে বলেও মনে করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এই পরীক্ষায় অংশ নেয়া 12,35,000 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 7,27,960 জন। সব বোর্ড মিলিয়ে এবার পাশের গড় হার 58.83%। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাশের হার এবং জিপিও 5 এর সংখ্যা আগের বছরের তুলনায় কম। বিভাগ ভিত্তিক ফলাফলে ঢাকায় পাশ করেছে এবার 64.62% শিক্ষার্থী, বরিশালে 62.57, রাজশাহীতে 59.40, দিনাজপুরে 57.49, চট্টগ্রাম বোর্ডে 52.57, সিলেটে 51.86, ময়মনসিংহে 51.54, যশোরে 50.20, কুমিল্লা বোর্ডে 48.86, মাদ্রাসা বোর্ডে 75.61 এবং কারিগরি বোর্ডে পাশ করেছে 62.67% শিক্ষার্থী। গত বছর এইচএসসিতে গড় পাশের হার প্রায় 78% থাকলেও এবার এক লাফে নেমেছে 58%। জিপিএ 5 পেয়েছেন এবার 69,097 জন, যা আগের বছরের তুলনায় প্রায় 77,000 কম। অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তিকে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না, না শিক্ষার্থীদের জন্য, না প্রতিষ্ঠানগুলোর জন্য, না অভিভাবকদের জন্য। কাজে আমরা যারা স্টেক হোল্ডার, অংশীদার শিক্ষাক্ষেত্রে, আমরা সকলেই সক্রিয় হই, আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি। এইচএসসিতে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও এবার উদ্বেগজনক হারে কমেছে। 345টি কলেজ থেকে এবার শতভাগ পাশ করলেও 202টি কলেজ থেকে একজনও পাশ করেনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল। পাশের হারই সাফল্যের প্রতীক। জিপিএ 5 এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতির পরিবর্তন চাই। অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি তৈরির পুরনো পথে না গিয়ে মন্ত্রণালয় এবার সততা প্রতিষ্ঠার নজির স্থাপন করল বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা। এত বড় ফল বিপর্যয়ের পরও এই নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনের কোনো শঙ্কা দেখছেন না তিনি। সেটা আমরা আশঙ্কা করছি না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আসায় এবছর পাশের হার কম হয়েছে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। রেজাল্ট তুলনামূলক খারাপ হলেও কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারলেই এইচএসসির সফলতা পূর্ণতা মিলবে বলে মনে করেন তারা। তবে সামগ্রিকভাবে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে বলে মত শিক্ষকদের। রিপোর্ট ফজলে রাব্বির। শিক্ষার্থীদের বাঁধ ভাঙায় উল্লাস চিরায়িত, হাজারো উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রত্যাশা পূরণের। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2 বছর অক্লান্ত পরিশ্রমের পর ফলাফল পেয়ে আনন্দিত ছিল তারা।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনন্দে নিজেদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি কৃতকার্যরা। জানিয়েছেন এই সাফল্য শুধু তাদের একার নয়, এর পেছনে রয়েছে পরিবার, বন্ধু, স্বজন ও শিক্ষকেরা। যা রেজাল্ট করছি তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। রেজাল্ট নিয়ে অনেক টেনশনে ছিলাম, তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কলেজে গিয়ে থ্যাংক ইউ জানাই, প্যারেন্টসকে থ্যাংক ইউ জানাই, ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাই। সবকিছুর কম্বিনেশনে আজকের রেজাল্ট একদম সঠিক মূল্যায়ন হয়েছে আমাদের। আর যেরকম প্রত্যাশাটা ছিল যে ইনশাআল্লাহ গোল্ডেন পাবো, তো গোল্ডেনই পাইছি আলহামদুলিল্লাহ। পরীক্ষার কয়েকদিন আগে আমাদেরকে জানানো হয়েছে যে এবারে কোয়েশ্চেন অনেক টাফ হবে, কিন্তু আমরা তো প্রিপারেশন আগে থেকে ওভাবে করে নিয়েছি। আমরা এক্সামের টাইমে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এরকম কোয়েশ্চেন দিচ্ছে তারা যে মানে ওগুলা হচ্ছে কখনো কেউ করে নাই বা কখনো কোনো বোর্ডেই আসে নাই। এবারে একটু হার্ডই ছিল সবকিছু মিলায়। মূল্যায়ন যথোচিতই হয়েছে, কারণ গ্রেস মার্কটা যেহেতু উঠিয়ে দেওয়া হয়েছে, তো যে খাতায় যতটুকুই লিখেছে তাকে ততটুকুই মার্ক দেওয়া হয়েছে। আমাদের সবারই এরকম একটা পরিকল্পনা আছে যে আমরা এবার ইনশাল্লাহ যা মিস করেছি তা অ্যাডমিশনে গিয়ে কভার করে দিব। তবে এবছর প্রশ্নপত্র পদ্ধতিতে পরিবর্তন আসায় শিক্ষার্থীদের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে বলে মনে করেন অভিভাবকেরা। সবার ভালো হওয়ার কথা ছিল, এক ব্যাচে কয়েকজন শুধু দেখা যায় ওর আসছে, সাথে 10-12 জনই প্লাস আসেইনি। আলহামদুলিল্লাহ ও ভালো করছে, এখন সামনে যেন আরো ভালো হয়। আলহামদুলিল্লাহ মেয়ে জিপিএ 5 পেয়েছে, আমি একজন খুশি মা, মানে হ্যাপি মা। লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এটা প্রশ্নের প্যাটার্নটা একটু ইজি ছিল, হ্যাঁ, মানে গতানুগতিক প্রশ্ন ছিল। আর দিস ইয়ার যে প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নটা আসছে, এগুলো একটু চেঞ্জ। প্রশ্নের ধরন ও খাতা দেখার ধরনের পরিবর্তনের কারণে পাশের হার কম হলেও সামগ্রিকভাবে প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে বলে মত শিক্ষকদের। প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিছু প্রশ্নে ভুল ছিল, এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এবছর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল 2514 জন, যার মধ্যে পাশ করেছে 2434 জন, আর জিপিএ 5 পেয়েছে 986 জন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% বেশি বাড়ানো সম্ভব নয়, সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। বলেন, শিক্ষকরা রাজি হলে 1 নভেম্বর থেকে এই 5% বাড়ি ভাড়া বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব। সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস দিতে চায় না যা পরবর্তীকালে বাস্তবায়ন করা সম্ভব হবে না। দাবি মেনে না নেয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% দিতে রাজি সরকার। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি দলের বৈঠক হয়। আলোচনা শেষে সরকারের কথা তুলে ধরেন তিনি। শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন, এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা। শিক্ষা উপদেষ্টার কথা মানছেন না শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি, এবছর 10% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরও 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা দিতে হবে। আপনাদের বাড়ি ভাড়া মানে 5% হারে বৃদ্ধি করা হবে। আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই, আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবে সম্ভব না, আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি এই প্রস্তাব দেন, আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিন্স করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। 3 দফা দাবি মানা না হলে 1 দফা দাবিতে তীব্র আন্দোলন করার হুঁশিয়ারি শিক্ষক কর্মচারীদের। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে তারা খুব দ্রুত এর সুরাহা করেন এবং আমাদের যে দাবি 3টি আছে এই দাবি 3টির জন্য প্রজ্ঞাপন জারি। 3 দফা দাবি না মানলে আমরা 1 দফায় চলে যাব। সরকারের সব দিক দিয়ে সক্ষমতা থাকলেও এই জায়গায় এসে সরকার বিভিন্নভাবে টিচারদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না। শিক্ষা বাজেটের কোটি কোটি টাকা
তারিখ নামক দুর্নীতির মাধ্যমে বড় বড় কর্মকর্তারা লুটপাট করেন। 1 পয়সা কম দিলে মেনে নেব না। 20% বাড়ি ভাড়া, 15,000 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা। পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না, প্রয়োজনে লং মার্চ টু যমুনার হুঁশিয়ারিও তাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আজ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এ আবেদন করে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ছিল অপরাধের নিউক্লিয়াস, তিনি সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, তাই 1400 জনকে হত্যার দায়ে 1400 বার ফাঁসি হওয়া দরকার, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। অন্তত একবার ফাঁসি দেয়াই হবে যুক্তিযুক্ত। তবে অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। এ মামলায় সোমবার আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এদিকে চাংখারপুল এ 6 জনকে হত্যার মামলায় আজ অবশিষ্ট সাক্ষ্য প্রদান করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া আশুলিয়া হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। দিনভর উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিকেলে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। প্রায় 29,000 শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন 69.83%। বিকেল 5টার মধ্যে ভোট গণনা শুরুর কথা থাকলেও সময় মতো তা শুরু করতে পারেনি প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে ভোট গণনা শেষ হতে 15 ঘন্টা লাগতে পারে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর, ক্যামেরায় ছিলেন এম সেলিম। বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল 9টায় শুরু হয় রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 35 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ভোটারদের হাতে লাগানো অমোচনীয় কালি স্থায়ী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের প্রথম ভোট, সো আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। প্রথমবারের মতো রাকসুতে ভোট দিতে পারছি, এটা আরো বেশি আনন্দের বিষয়। রাকসুর মাধ্যমে আমাদের যোগ্য প্রতিনিধি আমরা খুঁজে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। জি, আমরা তো ভাবছিলাম যে অমোচনীয় কালিটাই দেওয়া হবে, কিন্তু এখানে উঠে যাচ্ছে, তো এটা প্রশাসনের দেখা উচিত ছিল। বিকালে সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে ছাত্র শিবির ও ছাত্রদল। ইসলামী ছাত্র শিবিরের সাবেক অনেক নেতা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনেক নেতা আছে, ইভেন যাদের নামে অনেক বড় বড় ফৌজদারি মামলা আছে, তারা প্রকাশ্যে তারা মোটরসাইকেলে ঘুরছে, তারা কার নিয়ে ঘুরছে। আর তাদেরকে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউ কোনো বাধাগ্রস্ত করতেছে না। আমাদের কেউ একজনও তাদের প্রবেশাধিকার দেওয়ার বাইরে আমাদের ছাত্র দলের একজন নেতাকর্মীও এখানে প্রবেশ করতে পারে না। এমনকি অনেকে এমফিলের স্টুডেন্ট আছেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সার্বিকভাবে মোটা দাগে পুরো পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে। আমরা আশা করি এই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আর জয়ের ব্যাপারে আশাবাদী তো সবাই থাকে, আমরাও আশাবাদী। প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো ত্রুটি হয়নি। আমাদের যেই সিস্টেমে ভোট গ্রহণ চলছে তাতে কালি হচ্ছে একাধিক ভোট আটকানোর অনেকগুলো পন্থার মধ্যে একটা। বাকি পন্থাগুলো এমনভাবে সেট করা আছে যে কালি নিয়ে যেমন আমি একটু দিয়েছিলাম, ঘষাঘষি করেছি, খুব হালকা দিয়েছিলাম, যে বোঝা যাচ্ছে কিন্তু একটু ফেড হয়ে গেছে, এটা সত্য আর কি। তো এইটা দিয়ে কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব না আর কি, কারণ যে একটা ভোট দিয়ে ফেলেছে তার ওই ভোটার কার্ড এবং আমাদের যে ভোটার লিস্ট সেইখানে ওটার এন্ট্রি হয়ে গেছে, ওই ভোট আর কেউ দিতে পারবে না আর কি। ওই কার্ড দিয়ে ওই ভোট দেওয়ার আর কোনো সুযোগ নাই। দ্রুততম সময়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার প্রত্যাশা প্রশাসনের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, রাজশাহী। আগামী 1 সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক জোট। দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় জাতীয় নির্বাচনে যেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা প্রার্থী না হন সেই দাবিও জানান বক্তারা। শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ বেশ কয়েকটি সংস্কার করতে না পারার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বক্তারা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের
শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। এর ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং সত্ত্ব লাভ করল প্রতিষ্ঠানটি। সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA, যেখানে ওয়ালটনের অত্যাধুনিক সুবিশাল কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। আগামী 1 বছরের জন্য এই চুক্তি করে প্রতিষ্ঠানটি। এর আগে অফিসিয়াল ওয়েবসাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে AFA। বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে কাজ করছে ওয়ালটন। এরই মধ্যে 50টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরও সুগম হবে। 2026 ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়রা। ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে, অন্যথায় বৃহত্তর রংপুরে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। সন্ধ্যায় লালমনিরহাটে তিস্তা নদীর 2 তীরের 11টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির 31 দফা প্রচার ও ধানের শীষের সমর্থনে গণমিছিল হয়েছে সুনামগঞ্জের ছাতকে। পরে একটি সমাবেশের আয়োজন করা হয়। বিকালে উপজেলার সদরে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরী। সাতক্ষীরায় র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 800 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শহরের বাঙ্গালের মোড়ে জননী কুরিয়ার সার্ভিস থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এ সময় কুরিয়ার সার্ভিসকে 25,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এবারের এসএসসি পরীক্ষায় রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে 99.91% পাশে রেকর্ড করেছে। উত্তীর্ণদের মধ্যে 423 জনই GPA 5 পেয়েছে। এদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে GPA 5 পেয়েছে 920 জন পরীক্ষার্থী। সফল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকরা। বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের বৈমানিক বীর উত্তম ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ আজ সকালে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। স্ত্রী, 1 কন্যা ও পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় মরহুমের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড এবং প্রথম জানাজা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরহুমের কফিনের পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিবারের সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী হয়েছে আর্মি স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 18টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 4টি স্বর্ণপদক পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মোহাম্মদ মোশাররফ হোসেন সেরা অ্যাথলেট হয়েছেন। প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সাজিদুর রহমান, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। 12 অক্টোবর থেকে শুরু হওয়া এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর 156 জন অ্যাথলেট 22টি ইভেন্টে অংশ নেয়। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। চট্টগ্রাম ইপিজেড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টায় ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী। অনিশ্চয়তার মধ্যেই আগামীকাল জুলাই সনদ সই, প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা, খালেদা জিয়াকে আমন্ত্রণ। নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ থাকলে সনদ সইয়ে বিএনপির সম্মতি, 3 শর্ত আরোপ এনসিপি। 2 দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, পাশের হার 58.83, অস্বস্তি শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়ানোর বার্তা সরকারের, আন্দোলনকারীদের নারাজি, মাঠ না ছাড়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন
youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।